ডিলিমিটেশন বিলটা নিয়ে আসলে রাজনৈতিক দলদের একটা গোপন সমস্যা আছে। বিরোধীদের গোপন সমস্যাটা মূলত কংগ্রেসের সমস্যাটা, তারা শরিকি দলগুলোকে এটাকে সাথে টানছেন। আপনাকে যখন সংসদের আসন পুনর্বিন্যাস করতে হচ্ছে, তখন সেখানে যদি 33% মহিলা আসন সংরক্ষণ করতে হয়, সেই ভারতবর্ষটার দিকে একটু একবার ডিলিমিটেশন বিল কি অধিবেশনে আসছে? বর্ষাকালীন ও বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন বিল আসছে না। বিল শীতকালীন অধিবেশনে আসতে পারে বলে জল্পনা। এতে তৃণমূল থেকে চলে যাওয়া 20 জন সাংসদের ভবিষ্যৎ অনিশ্চিত। এনসিপিআই স্বীকৃতি পেতে 20 জন লাগবে, কিন্তু 3 জন সহযোগিতা করছেন না। বিল পাসের সম্ভাবনা কম হওয়ায় বিজেপির লাভ নিয়েও প্রশ্ন। এই নিয়ে ট্রু নিউজ বাংলার পর্দায় অকপট আইনজীবী দেবাঙ্ক দাস। লিমিটেশন বিল বর্ষাকালীন অধিবেশনে আসছে না, বিশেষ অধিবেশনে আপাতত বাতিল। এখন বিলটি শীতকালীন অধিবেশনে আনা হতে পারে। তাহলে তৃণমূলের 20 জন সাংসদের ভবিষ্যৎ কি? আগামী 2 সপ্তাহের মধ্যে এনসিপিআই স্বীকৃতি না পেলে কি তারা অযোগ্য ঘোষিত হবেন? আমি মিডিয়াতে ওপেন বলতে কখনো দ্বিধা করিনি। The greatest strength of this country, that is Republic of India, is our democracy. And sometimes we the people of India thinks the greatest weakness of this country is our democracy, the parliamentary democracy. আজকে আপনারা পার্লামেন্টের যে টিভি গুলোতে দেখায়, কখনো কখনো তো আমার তো প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে অনেক বেশি ডিসিপ্লিন লাগে যেভাবে বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে পার্লামেন্টে বিহেভিয়ার গুলো করে। আজকে ডিলিমিটেশন বিল, এই বিলের মধ্যে আমি জানি না অপোজিশন কি ভয় পাচ্ছে। এই আমরা নাগরিকরা বলে থাকি সুবিধা পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না, একজন নেতার পক্ষে এত কিছু দেখা সম্ভব নয়। কিন্তু ভারতবর্ষে এমন এমন লোকসভা আছে, আমি একটা লোকসভা থেকে বিলং করি, এই উত্তর কলকাতা লোকসভা কনস্টিটিউয়েন্সি। ওখানে একজন 80 বছরের বেশি বৃদ্ধ, উনি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আছেন। ওনার পক্ষে এই উত্তর কলকাতা জেলার 22-23টা থানা অঞ্চলে একা দেখা সম্ভব? ইজ ইট পসিবল? নো। তো তাহলে যে লোকসভাগুলোতে এক একটা 40 লাখ 50 লাখের উপরে ভোটার আছে, সেই লোকসভাগুলোকে ভেঙে যাতে মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, তার জন্য যদি আমরা এমপি, এমএলএ, এমনকি কাউন্সিলরের সংখ্যাও বাড়াই। আপনারা শুনে থাকবেন বোধহয় আমাদের কলকাতা কর্পোরেশন একই প্রক্রিয়া নিতে যাচ্ছে, 15,000-এর মতো করে ভোটার নিয়ে এক একটা করে ওয়ার্ড হবে আর কি কাউন্সিলরের জন্য। তো ইট ইজ আ ভেরি রিকোয়ার্ড থিং। বাট এটাকে বাদল অধিবেশন হবে না, শীতকালীন অধিবেশন হবে, তাতে করে এই দল থেকে কজন এমপি লাগবে, ওই দল থেকে কতগুলো প্রতিনিধি লাগবে, এই ক্যালকুলেশন নিয়ে মানুষকে ভাবতে হবে যে দেশের স্বার্থে প্রয়োজনে কংগ্রেসকেও সমর্থন করতে হবে এখানে। দিস ইজ বিকামিং আ ভেরি হিপোক্রেসি অফ দিস ডেমোক্রেসি। যদি এই 2/3 মেজরিটির কনসেপ্টে রাজ্যসভা লোকসভা মিলিয়ে আমরা একটা দেশের সাথে বিল না পাস করতে পারি। দেবাঙ্কদা, রাজনীতির অন্দরমহলে একটা কথা অনেকদিন ধরেই চলছে, ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্যই বিজেপি তৃণমূলের 20 জন সাংসদকে ভেঙে নিয়ে এসেছিল। কিন্তু বর্ষাকালীন অধিবেশনে ডিলিমিটেশন বিল আসছে না এবং বিশেষ অধিবেশন এখন হওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই 20 জন এনসিপিআই স্ট্রোক তৃণমূল সাংসদের ভবিষ্যৎ বলে কি আপনার কি মনে হয়? তাহলে কি এরা বিজেপি জয়েন করবে? এই জনপ্রতিনিধিদের ভবিষ্যৎ তো বাংলার মানুষেরাই ঠিক করে দিয়েছে। তারা তো ভোট পেয়ে জিতে এসেছে। তো কাউকে আপনি 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়ে জিতিয়েছেন, কোন দল থেকে জিতেছে তার থেকে বড় কথা মানুষের ভোটে জিতেছে। তো সেই সমস্ত মানুষদের প্রতি, এই দেশীয় গণতন্ত্রের প্রতি, দেশীয় গণতন্ত্র বলতে আমি সেই নির্বাচন ভিত্তিক বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের কথা বলছি, সেখানে তো তাদের দায়বদ্ধতা থাকবে। তো তারা দেশের স্বার্থে রাজনীতি করুক, এটাই দেশবাসী চাইবে। কিন্তু কিভাবে রাজনীতিটা করবে দেবাঙ্কদা? এনসিপিআই নন রেজিস্টার্ড একটা বডি, তার সাথে প্রথমে ওরা বললো যে আমরা এদের সাথে যুক্ত হচ্ছি, এখন এনসিপিআই সাথে ওরা নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 20 জনের সাথে মিটিং অধিবেশন করে এসছেন, ফটো তুলে এসছেন।
সেইখান থেকে ওদের তো একটা কোথাও থাকতে হবে, নয় এনসিপিআর সাথে থাকতে হবে, নয় তৃণমূলের সাথে থাকতে হবে, নয় বিজেপির সাথে থাকতে হবে। আপনার কি মনে হয় চান্সেস কোথায় হাই কার সাথে থাকার? মানে বিজেপির সাথে থাকার মানে আমি বলছি এনডিএ এর মধ্যে কোথাও তাদেরকে ঢুকতে হবে। এটা আপনার যে অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করছেন আমি বুঝতে পারছি। হুম। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার পেছনে একটা আইনি জটিলতা আছে। হুম। কিন্তু ওই যে বললাম আপনাকে, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে গেলে দেশের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তগুলো যতক্ষণ মানুষের পক্ষে থাকবে এটা ভালো থাকবে। মানুষই তো ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে পাঠিয়েছে। দেবাঙ্গদা, আপনার উত্তরে কোথাও না কোথাও একটু মনে হয় যেন মনে হচ্ছে হয়তো এরা বিজেপি জয়েন করতে পারে আগামীকাল। ভারতীয় জনতা পার্টিতে যদি কোনো রাজনৈতিক দল থেকে জিতে আসা জনপ্রতিনিধি জয়েন করতে চায় তার জন্য আমাদের প্লেনারি সেশনস পর্যন্ত সাংগঠনিক প্রক্রিয়া আছে। সে বিষয়টাতে আমরা মন্তব্য করতে পারি না। তবে একজন সাধারণ ভোটার হিসেবে এটুকুই তো আশা করব যে এত সুন্দর একটা সংসদ ভবন তৈরি হয়েছে, সেখানে অধিক সংখ্যক সাংসদরা বসুক এবং তারা দেশের পক্ষে কাজ করুক। ডিলিমিটেশন বিল পাশ করাতে গেলে ৩৬২ জন সাংসদের সমর্থন প্রয়োজন, কিন্তু ডিএমকে এবং শরদ পাওয়ারের দল সাংসদরা সমর্থন করছেন না। তাহলে এই বিল এখন পাশ হওয়ার সম্ভাবনা নেই। যদি বিল পাশ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে তৃণমূলের এই সাংসদের বোঝা বইয়ে বিজেপির কি লাভ? দেখুন, বিজেপির কোনো বোঝা পাওয়ার বিষয় নেই। আসলে পশ্চিমবঙ্গে এই ভারতীয় জনতা পার্টির নির্বাচনে জয়লাভ করার পর যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আমরা ভারতীয় জনতা পার্টির বুথ লেভেলের কার্যকর্তারা আগে থেকে বলতাম যে তৃণমূল কংগ্রেস 72 ঘন্টা টিকতে পারবে না যেদিন ভারতীয় জনতা পার্টি জিতবে। আজকে পিসি ভাইপো সেই কুড়ে ঘরে আলাদা হয়েছে, বাকিরা ওদের সাথে থাকবে না। These are not important aspect. The important thing is this, that এই যে 70-75 জন যে বিধায়ক আজকে জিতে এসেছেন বা এর আগে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে দিল্লির সংসদের জন্য যারা জয়লাভ করে এসেছিলেন, তারা তো মানুষের ভোট পেয়ে জিতেছেন। সেই মানুষের প্রত্যাশাগুলো যেটা ভোট বাক্সে রূপান্তরিত হয়েছে সেটা তো ম্যান্ডেট, আর সেই ম্যান্ডেট তো 5 বছরের জন্য দেওয়া হয়েছে। তো প্রত্যেক ভারতীয় জনতা পার্টি শুধু নয়, প্রত্যেক রাজনৈতিক দলের কিছুটা রাজনৈতিক কর্তব্য থাকে যে জিতে আসা জনপ্রতিনিধিদের এই সংসদীয় গণতন্ত্রের মধ্যে ব্যবহার করা দেশের স্বার্থে। একটা এই যে আপনি কথাটা বললেন দেবাঙ্কদা, যে জিতে আসা জনগণের ভোট দিয়ে জিতে আসা জনপ্রতিনিধিদের গণতন্ত্রের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমরা দেখেছি একটা হাস্যকর সিন কদিন আগে পার্লামেন্টের সামনে কল্যাণ ব্যানার্জি একটা পোস্টার টানিয়েছে 20 জন এমপির মুখ দিয়ে, এবং যখন তাকে জিজ্ঞেস করছে এরা কারা, উনি নাম নিচ্ছেন না যে এটা রচনা ব্যানার্জি কি, এটা শতাব্দী রায় কি, এটা উনি বলছেন এরা দেশদ্রোহী। উনি এই 20 জন এমপি কে দেশদ্রোহী বলছে, এবং দেশদ্রোহী একটা বিশাল বড় কথা বলা একটা এমপি কে। সে কোথাও জায়গা পাক আর না পাক, সে ভবিষ্যতে কি করবে সেটা পরে দেখা যাবে, কিন্তু 20 জনের মানে একটা এমপি কে আরেকটা এমপি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে পার্লামেন্টের মানে প্রেমাইসিসের মধ্যে দেশদ্রোহী বলছে। দেবাঙ্কদা, কি বলবেন আপনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, ওনাকে আমি যখন একদম খুব তরুণ আইনজীবী 2009-10 সাল হবে রিজনের মামলাতে, উনি এই ব্যাংশাল কোর্টেও আসতেন, হাইকোর্টে তো ভালো মামলাই করতেন। আইনজীবী হিসেবে হি ইজ এ ফ্যান্টাস্টিক লয়ার। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাবমিশন নিজে শুনেছি অনেক পেছনে দাঁড়িয়ে। ওনার উচিত হয়নি আসলে রাজনীতিতে যাওয়া, এবং শেষ বয়সে ওনার যা অবস্থা হয়েছে, তৃণমূলের এক কর্মী আমাকে বলল ওনাকে নাকি কোথাও ওই পাগলা কুকুর কামড়েছিল, তারপর থেকে এই অবস্থা। আই ডোন্ট নো দ্য ট্রুথফুলনেস অফ ইট। দেবাঙ্গদা, ট্রু নিউজ বাংলার কাছে অত্যন্ত পোক্ত খবর রয়েছে যে শীতকালীন অধিবেশনে ডিলিমিটেশন বিল আর
আর কোনোদিন আসবে না, যে যাই বলুক। মোদি শাহ বুঝে গেছেন এই বিল কার্যত চিরতরের জন্য শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য? আমার বক্তব্য আমি স্পষ্টভাবে আজকে বলে দিচ্ছি এবং জনসাধারণের উদ্দেশ্য বলছি, দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, এই ডিলিমিটেশন বিলটা নিয়ে আসলে রাজনৈতিক দলদের একটা গোপন সমস্যা আছে। বিরোধীদের গোপন সমস্যাটা মূলত কংগ্রেসের সমস্যাটা, তারা শরিকি দলগুলোকে এটাকে সাথে টানছেন। আপনাকে যখন সংসদের আসন পুনর্বিন্যাস করতে হচ্ছে, তখন সেখানে যদি 33% মহিলা আসন সংরক্ষণ করতে হয়, সেই ভারতবর্ষটার দিকে একটু একবার ভাবুন। এই বিরোধী জোট, এই কংগ্রেস বিরোধী এবং এদের এই শরিকি জোটগুলোর যেটা দাবি, সেটা হচ্ছে এই 33% যে মহিলা সংরক্ষণের যে জায়গাটা হচ্ছে, সেই 33%-র মধ্যে 33% মুসলমান মহিলাদেরকে দিতে হবে। লেট মি ক্ল্যারিফাই। আপনি উত্তর কলকাতার যদি জনবিন্যাস এবং সংসদীয় বিন্যাস দেখেন, ফর এক্সাম্পল এখানে 7টা বিধায়ক ধরি, আমরা যদি এই ডিলিমিটেশন করে আমরা যদি 33% মহিলা সংরক্ষণ করতে নিই, তাহলে 7টা বিধানসভার ধরে রাখুন, আপনি যদি 33% আমি ধরি, সেটা আমি যদি 2টো ধরলাম, 2.5টা ধরলাম বা 3টে ধরলাম, তাদের দাবি হচ্ছে যে এই 33-এর মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করুন। অর্থাৎ এই 3টে বিধানসভার মধ্যে একটা বিধায়ককে মাইনরিটি কমিউনিটি থেকে দিতে হবে এবং মহিলা হতে হবে। দিস ইজ দেয়ার ক্লেম। আপনি আমার ইন্টারভিউ নেওয়ার পর দেখাতে পারবেন কি পারবেন না জানি না। আপনি বিজেপির বিধায়কদের বলুন, সিপিএম এর বিধায়কদের বলুন, আর তৃণমূলের বিধায়কদের বলুন, কেউ মানবে না। এই দাবিটার কাছে কেন্দ্রীয় সরকার এবং মোদী অমিত শাহ নতি স্বীকার করেনি, তাই তো এদের সমস্যা। ট্রু নিউজ বাংলার যুক্তি, 2026 সালে জনগণনা সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়েছে। ডিলিমিটেশন বিলের মূল ভিত্তি 2011 সালে জনগণনা, কিন্তু এখন যদি নতুন ডিলিমিটেশনের বিল আনতে হয়, তাহলে 2026 সালে জনগণনা শেষ হওয়ার পরেই তা আনা সম্ভব। জনগণনা শেষ হতে অন্তত 1 বছর সময় তো লাগবে। এই 1 বছর তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কোন দলে থাকবে? একটি অস্বীকৃত দল এনসিপিআই তে তারা কি এতদিন থাকতে পারবেন, নাকি উইন্টার সেশন আগেই কি এদের বিজেপিতে জায়গা দিতে হবে, নাকি এনসিপিআই কে স্বীকৃতি দিতে হবে? সেটা কি আদৌ সম্ভব? মানে মোটামুটি আমরা আবারও ঘুরে আসছি এটাই আপনার কাছ থেকে একটু জানতে, যে কারণ এটা খুব ক্রিটিক্যাল দেবাঙ্গদা, এই 20 জন এমপির ভবিষ্যৎ কি এখন, সেটা কিন্তু অনেক দিক থেকে অনেক রকমের পলিটিক্স গেম ঘোরাবে। আমি পশ্চিমবঙ্গবাসীর মনে এই প্রশ্নটা আছে, এটা আমি আমার রাজনৈতিক এবং আইনজীবী সত্তার বাইরে গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে উত্তরটা দিচ্ছি। আমি আগেও বলেছি যে একজন বিধায়ক জিতে এসেছেন, তিনি মানুষের ভোটে জিতে এসেছেন, কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে সেই বিধায়ক যদি রাজনৈতিক দলের পরিচয়টুকু না পেতেন, তাহলে কি সেই ব্যক্তি হিসেবে সে জিতে আসতে পারতেন? দিস ইজ দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি অল পলিটিক্যাল পার্টিজ আস্ক। এখন এই যে ঋতব্রত বাবুরা যে জোটটা বানিয়েছেন, সেই জোটটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে বৈধভাবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, তার আইনি জটিলতা খুব বেশি গভীর হবে না। ফর এক্সাম্পল আমি তৃণমূল কংগ্রেস বা এনসিপিআই কোনোটাই করলাম না, আমার ইন্ডিপেন্ডেন্ট বিধায়ক হতে বাধাটা কোথায়? ইলেকশন কমিশন তো আমাকে সার্টিফাই দিয়েছে, আমি জিতেছি মানুষের ভোটে। আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থেকেও আমি যে কোনো সময় সংসদে দাঁড়িয়ে যে কোনো বিলের সমর্থনও করতে পারি, আমি বিরোধিতা করতে পারি। দিস ইজ দ্য ডেমোক্রেসি। কিন্তু যে আইনি জটিলতার কথাটা বললাম, এখন দেখতে হবে যে এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা সংবিধান আছে, পার্টির চার্টার আছে। এবার সেই পার্টির চার্টার তো মাটি মানুষের মতো উনি ওনার মতো করে নিজে লিখে বসে আছেন। আমি যখন কোনো একটা দলের ক্যান্ডিডেট হয়েছি, নৈতিকভাবে আমার তো অবশ্যই তার প্রতি দায়বদ্ধতা থাকে, কিন্তু রাজনৈতিক দলের প্রতি, যে দলের টিকিট নিয়ে আমি বিধায়ক হয়েছি, সেই রাজনৈতিক দলের প্রতি নৈতিকতা বা দায়বদ্ধতার থেকে অনেক বেশি অ্যান্সারেবিলিটি গোজ টু দ্য পিপল হু হ্যাভ ভোটেড ফর মি। সো
So this is the solution they should take for. সায়নী ঘোষের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ মামলা করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগত রায় বিজেপির ওপর চাপ দিচ্ছেন যে থানায় করা সেই মামলা চাপা দিয়ে রাখা যাবে না। ফলে সায়নীকে নিয়ে বিজেপি এখন সমস্যায় পড়েছে। মামলা চাপা দিলে তথাগত রায় মুখ খুলবেন, আর মামলা এগোলে এনসিপিআই গোষ্ঠী ভেঙে যেতে পারে। তথাগত বাবুরা আসলে আমরা যারা হিন্দু বাঙালি সোসাইটি থেকে বিলং করি তাদের অভিভাবক সম, কিন্তু ওনাকে তো আমি পারি না, কিন্তু আমি নিজে মনে করি তথাগত বাবু যে কমপ্লেনটা করেছেন সেটা নিয়ে কোর্টে গেলেই তো পারে। জগদীশ বসোনিয়া এবং তার স্ত্রী সঙ্গীতা তাদের লোকসভা এলাকায় প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে 24/7 জেড ক্যাটাগরির নিরাপত্তা চাইছেন। যদি শুভেন্দু অধিকারীকে 2 তৃণমূল সাংসদকে এই নিরাপত্তা দিতে হয়, তাহলে অন্য তৃণমূল সাংসদেরও একই ধরনের নিরাপত্তা দিতে হবে, যা বাস্তবে সম্ভব নয়। জগদীশের বক্তব্য, যদি তার নিরাপত্তা না বাড়ানো হয় তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত যাবেন। এই ধরনের ঘটনায় কি বলবেন দেবাঙ্গদা? আসলে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিস্থিতি এই 72 ঘন্টায় তৃণমূল শেষ হয়ে যাওয়ার পর এরকম অনেক সিলি প্রবলেম অ্যারাইজ করেছে। শুভেন্দু অধিকারী ভারতবর্ষের ইতিহাসে যোগ্যতম একজন মুখ্যমন্ত্রী, উনি এটা সর্ট আউট করতে পারবেন। আমার মতো সাধারণ মানুষের এখানে ওপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না। রহমান পাঠান এবং আবু তাহের কাকলি ঘোষ দস্তিদারের কথা শুনছে না, তারা কোনো বৈঠকে যাচ্ছে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। এই 3 জন না এলে এনসিপিআই কোনোদিনই স্বীকৃতি পাবে না। ন্যূনতম 20 জন সাংসদ প্রয়োজন, তাহলে বাকি সাংসদদের ভবিষ্যৎ কি? আমি বললাম তো যে এই এনসিপিআই যে গোষ্ঠীটা তৈরি হয়েছে, এরা কিভাবে সমষ্টিগত থাকবে এটা এদেরকেই ঠিক করতে হবে। একজন সাধারণ মানুষের ওপিনিয়ন হিসেবে আমি শুধু এটুকুই মনে করি যে মানুষের ভোটে যারা জিতে এসেছে তারা দেশের স্বার্থে কাজে লাগুক, সেটা যে কোনো প্রক্রিয়াতে হোক, দেশের স্বার্থে হোক। কিন্তু দেবাঙ্গদা, আপনি একজন রাজনৈতিক পজিশন থেকে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে তৃণমূলের যে অবস্থাটা ঘটলো হারার পর, মানে এক মমতাপন্থী তৃণমূল হলো, ঋতব্রতপন্থী তৃণমূল হলো, তারপরে বিভিন্ন লোক, কাকলি ঘোষ তার মমতা ব্যানার্জি স্কুলের বান্ধবী ছিলেন, তারা সব বেরিয়ে এলো। আবার তার মধ্যেও এবার এই ঋতব্রত গোষ্ঠীর মধ্যেও কোন্দল চলছে, মমতা ব্যানার্জি গোষ্ঠীর মধ্যেও কোথাও না কোথাও কিছু কোন্দল চলছে। এই যে মানে সার্কাস অফ ডেমোক্রেসি যদি আমি এটাকে বলি, আপনি কি বলবেন? দেখুন, মানে এই বিষয়টা হওয়ারই ছিল। আপনাদেরকে একটু ফিরে যেতে হবে 2011-র আগে। আজকে এই পশ্চিমবঙ্গের মতো এত শিক্ষিত রুচিশীল একটা স্টেটে মমতা ব্যানার্জির মতো নেত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসা, it was a reaction from the public, it was a public anger against those communist materials. সেই 34 বছরের বাম অপশাসনের একটা সুযোগ সন্ধানী প্ল্যাটফর্ম ছিল তৃণমূল কংগ্রেস। এবং আমি আপনাকে আজকে মিডিয়াতে বলছি, 2011-তে আমার পরিবারও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। তার কারণ একটাই ছিল যে কোনোভাবে এই অপশাসনটাকে আগে সরাই। মমতা হয়তো পারবে, কিন্তু 2 বছরও লাগেনি মমতার মোহ কাটতে। এই তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল হিসেবে কখনো প্রতিষ্ঠাই পায়নি। যখন কমিউনিস্ট অপশাসনের পতন হয়েছে এবং 2011-র পরে সিপিএম যখন বিরোধী দল হিসেবে আর উঠে আসতে পারেনি, সেই কমিউনিস্ট বিরোধিতা, সেই সিপিএম বিরোধিতা করতে আসা মমতা এবং মমতার তৃণমূল কংগ্রেস তখনই তাদের রেলিভেন্সি হারিয়ে ফেলেছিল। 2013-14 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের যে ক্রমবর্ধমান দুর্নীতির যে যাত্রা ছিল, সেটা পশ্চিমবঙ্গে 34 বছরের কমিউনিস্ট পার্টির সিস্টেমের মধ্যে তৈরি করা কিছু ম্যানিপুলেশনটাকে আঁকড়ে ধরেই উনি চেষ্টা করেছেন। 2 টার্ম পেরিয়েও গেছিলেন।
এমনকি 21-এ তৃণমূল কংগ্রেস হেরে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিল, ভারতীয় জনতা পার্টির কিছু বুথ লেভেল সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে ওরা ক্ষমতা দখল করেছিল। 26 এটা হওয়ারই ছিল। আপনি যে কোনো ছোট ছোট সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি দেখেন, আমাদের বুথ লেভেলের কার্যকর্তা বলছি না, বুথ লেভেলের সমর্থকরা পর্যন্ত ওপিনিয়ন দিয়েছেন যে 26-এ যদি তৃণমূল কংগ্রেস আসতে না পারে এই দল 72 ঘন্টা টিকবে না। তো এটা তো হওয়ারই ছিল। ওম বিড়লা এনসিপিআই তে স্বীকৃতি দিচ্ছে না কারণ 3 জন মুসলিম সাংসদ কাকলি ঘোষের হুইপ মানছে না। ওম বিড়লা স্বীকৃতি দেওয়ার জন্য 20-22 জন সাংসদ প্রয়োজন। স্বীকৃতি না পেলে ওই 17 জন সাংসদ কি অনির্দিষ্টকালের একটি অস্বীকৃত দল থাকতে পারবেন? আমি আপনাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছি দেবঙ্কতা, কারণ আইনতভাবে আমরা সবাই, জনগণ যাকে বলে, আমরা খুব কনফিউজড যে কি হচ্ছে। সুতরাং আইনের দিকটা থেকে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কি হতে চলেছে, কারণ ওম বিড়লা পাচ্ছে না, মানে এই 3 জনের স্বীকৃতি পাচ্ছে না, মেজরিটি কমে আসছে, তাহলে কি হবে? এটা তো একটা সাংবিধানিক জটিলতা বটেই। হুম, হুম। তবে একজন আইনজীবীকে যেরকম ওই বইয়ের আইনের বাইরে পারিপার্শ্বিক বিষয়গুলোও চোখ রাখতে হয় এবং তারপরে আইনের অ্যাপ্লিকেশনটা হয়, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি, মানুষের যা গণরোষ আছে এই তৃণমূলীদের প্রতি, প্রয়োজনে বাকি 2-3 জনও চলে আসবে। আমার নেক্সট প্রশ্ন, 2 মহিলা সাংসদ কাকলি ঘোষের নেতৃত্বে ও গোষ্ঠী পরিচালনায় অত্যন্ত অসন্তুষ্ট। তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। এইটা আপনি কি বলবেন? এই যে দেবাঙ্কতা, প্রথমে বেরিয়ে গেল সবাই, এরপর ধীরে ধীরে দেখা যাচ্ছে 1 জন 2 জন 3 জন কোথা থেকে মমতা ব্যানার্জির সাথে, স্পেশালি 21শে জুলাইয়ের পর মমতা ব্যানার্জির সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? মানে আগামীকাল ভবিষ্যতে এটা কি সত্যি দল ফেরত আসবে, হোম কামিং হবে, সবাই এসে মমতা ব্যানার্জির কাছেই ফেরত আসবে? আপনি কি, আপনার কি মতামত? দেখুন, মমতা ব্যানার্জি ইজ এ ক্লোজ চ্যাপ্টার। আমি এর আগে বহু ইন্টারভিউ বলেছি। আজকে এই জনপ্রতিনিধিরা যারা জিতে এসেছেন, যারা মমতাকে ছেড়ে চলে এসেছিলেন, তারা যদি আজ মমতা ব্যানার্জির কাছে ফিরেও যান, না এদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে মানুষের কাছে, না মমতার কোনো গ্রহণযোগ্যতা থাকবে। সো তারা একটা বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে গেছে, জানলা খুলে আর উড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আপনি বলছেন there is no return. There is no return, আমি আপনাকে অ্যাসিওর করছি। বাংলার জনগণ দেখছে, একটা লিমিটেড অপরচুনিটি এই জনপ্রতিনিধিদেরকে দেওয়া হয়েছিল যে ভোট তো দিয়েছি, জিতেছ, দেশের স্বার্থে কিছু করো, মেনে নেব। তা না হলে এই জনপ্রতিনিধিরা নিজ নিজ কনস্টিটিউয়েন্সিতে কখনো ফিরতে পারবে? মানুষের গণরোষটা কিন্তু কমেনি।